ইতালির ভিল্লা ভেরলায় সমাহিত করা হলেও মৃত্যুর 1 বছর পরে কেন মারিনো রিগনকে বাগেরহাটের মোংলায় রাষ্ট্রীয় মর্যাদায় পুনরায় সমাহিত করা হয়? বাংলাদেশের কাছে কেন এতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিলেন তিনি? খ্রিস্ট ধর্মের অনুসারী হয়েও দিন শেষে আর খ্রিস্টান থাকলেন না মারিনো রিগন। আমরা যখন পশ্চিমা সংস্কৃতিতে আসক্ত হচ্ছিলাম, ঠিক তখনই বাংলাদেশের সংস্কৃতির প্রেমে পড়েছিলেন এই মহামানব। ফাদার রিগন নিজের নামের সাথে জড়িয়ে নিয়েছিলেন মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস। আমাদের জীবনের চিন্তা করে উনি নিজের জীবনের ঝুঁকি নিলেন। বিদেশি ধর্মযাজক থেকে ধীরে ধীরে গণমানুষের মুক্তির মহানায়ক হয়ে ওঠাটাও ততটা সরল ছিল না। নানান ত্যাগ আর মৃত্যু ভয়কে উপেক্ষা করেই মানুষের ভরসার নাম হয়ে উঠেছিলেন মারিনো রিগন। মুক্তিযোদ্ধাদের জন্য চার্চের মধ্যেই তৈরি করেছিলেন গোপন মেডিকেল ক্যাম্প। যখন হানাবালি বাহিনী আমাদের গ্রামে ঢোকো, তখন ফাদার রিগন একটা গেঞ্জি একটা হাফ প্যান্ট পরে অমনি গ্রামের নদীর পারে, তারপর আপনার রোডে চলে যেত। বাবা তোমরা ভালো আছো? তারপরে আপনার আসে ঘন্টা দিত। ঘন্টা দিলে পরই বড় ঘন্টা, অনেক শব্দ বিকল্প বহু দূর দিয়ে আমাদের এই শব্দটা হয়। তখন হওয়ার পরে মানুষ সতর্ক, অমনি গির্জা করে সবাই আতারে পাতারে দিয়ে জমির ভিতর দিয়ে সে গির্জা করে সে আশ্রয় নিত। আমার বাঁচা, আমরা বাঁচতে চাই, আমরা এই বাহিনীগুলো হাতে থেকে বাঁচতে চাই। 5 ফেব্রুয়ারি মারিনো রিগনের 100তম জন্মবার্ষিকী। 1925 সালের এই দিনে ইতালির ভিল্লা ভেরলা গ্রামে জন্মগ্রহণ করেছিলেন তিনি। সেই সুদূর থেকে এদেশে এসে মানুষের হৃদয়ে আজও অমর বাংলাদেশের বন্ধু মারিনো রিগন। তার বড় বড় দাড়ি ছিলেন, আমরা তাকে অনেক সময় দাদু বলে ডাকতাম। তারপরে সে যদি কোনো বাচ্চাকে কোলে নিত, তার দাড়ি ধরে এইভাবে ধরতো, মানে টানতো তার দাড়িটা ধরে। সে হাসতেন আর সুন্দর আচরণ করতেন সবার সাথে। সবাই দাদু দাদু বলে ডাকতো, গলার জোড়াই ধরতো, দাড়ি ধরতো, তার 2 গালে কিস দিত বাচ্চারা। যুদ্ধ পরবর্তী সময়ে ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য সবটুকু করেছিলেন যা মারিনো রিগনের সাধ্যে ছিল। তাই আজও তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন অসংখ্য ভক্ত অনুরাগী। উনি এদেশে খ্রিস্টান ধর্ম যাচনা করতে আসেন, কিন্তু বেলা শেষে তো উনি খ্রিস্টান থাকলেন না, উনি তো মানুষের হলেন। তো আমি সনাতন ধর্মাবলম্বী হয়েও ফাদারের থেকে সহযোগিতা পেয়েছি। আমি যখন অনার্স পড়বো, তখন এই যে লম্বা একটা কোর্স, এর ব্যয়, এগুলো মিটাতে আমার পরিবারের অসচ্ছলতা ছিল। আমি তো সংকটে পড়ে যাই। তো সেখান থেকে আমি ফাদার রিগন শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন সম্পর্কে জানতে পারি। এখানে একটা আবেদন করলাম অর্থনৈতিক সহযোগিতা পাওয়ার জন্য। তো আমার আবেদনটা মঞ্জুর হয় এবং আমি অনার্স পড়াকালীন সময়, অনার্স মাস্টার্স পড়ার সময় আমি এখান থেকে অর্থনৈতিক সহযোগিতা পাই। এটা আমার খুব কাজে আসলো। মহৎ হৃদয় মারিনো রিগনের জন্মদিনে তাকে শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছে সর্বস্তরের মানুষ। যে ফাদার সামাজিক শুধু খ্রিস্ট ধর্ম প্রচার করে থেমে থাকেননি, তিনি অনেক সামাজিক কাজে অংশগ্রহণ করেছিলেন, বিশেষ করে শিক্ষা, এবং তার সাথে তো অনেক সামাজিক কাজে তিনি এই দেশে ভূমিকা রেখেছেন। এবং আমরা যখন তার সাথে পরিচিত হই এবং তিনি যখন আমাদের এলাকায় অনেক সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেন, এবং একসময় আমরা মানে মনে করি যে তিনি একদিন থাকবেন না, কিন্তু তিনি যে কাজগুলো করছেন এই কাজগুলো যেন মানে চলমান থাকে। এটার জন্যই মূলত আমরা তাকে অনুরোধ করি যে ফাদার আমরা আপনার নামে একটা ফাউন্ডেশন করি। সেই ফাউন্ডেশনের মধ্য দিয়ে যখন আপনি থাকবেন না, তাহলে আপনি যে কার্যক্রম পরিচালনা করেন কিংবা সমাজের জন্য কাজ করেন, শিক্ষার জন্য কাজ করেন, এই কাজগুলো তাহলে এই ফাউন্ডেশনের মধ্য দিয়ে হবে। মারিনো রিগন নিজের নামে ফাউন্ডেশন করার প্রস্তাব পেয়ে জবাবে যা বলেছিলেন তা শুনলে অবাক হবেন যে কেউই। তিনি প্রথমে রাজি হলেন যে এটা ফাউন্ডেশন গঠন করার, কিন্তু তিনি রাজি হলেন না যে তার নামে, ফাদার রিগন নামে যে একটা ফাউন্ডেশন। তিনি একটা কথা বললেন আমাদেরকে যে তার মা তাকে নাকি ছোটবেলায় বলতেন যে যারা বোকা তাদের নামই যেখানে সেখানে লেখা থাকে। সেজন্য উনি বলেন আমার নামে এটা করা যাবে না। তারপরে অনেক অনুরোধের পর উনি শেষকালে কিছুটা বিরক্ত হয়ে বললেন যে আপনারা যা ভালো বোঝেন তাই করেন। তারপরে আমরা এই ফাউন্ডেশনটা করি এবং এই ফাউন্ডেশনের মধ্য দিয়ে আমরা তার যে কর্মকাণ্ড সেটাকে আমরা এগিয়ে নিতে চাই। ক্যাথলিক পুরোহিত মারিনো রিগন দেশের বিভিন্ন স্থানে নির্মাণ করেছেন 17টি শিক্ষা প্রতিষ্ঠান। জীবনের সোনালী সময়টা তিনি কাটিয়েছেন বাংলাদেশে। বাংলা সাহিত্য ও সংস্কৃতি নিয়ে বহু কাজ করেছেন। 70টির বেশি বাংলা বই তিনি ইতালীয় ভাষায় অনুবাদ করেছেন। তিনি খুব রবীন্দ্র সাহিত্য, লালনের, নজরুলের, তারপরে জসিমউদ্দিনের কবিতাগুলি তিনি ইটালি ভাষায় অনুবাদ করতেন এবং এইগুলা দেশে পাঠাতেন। এবং উনি তো ওই গীতাঞ্জলি কাব্য ইটালি ভাষায় অনুবাদ করে তিনি বাংলা একাডেমির পুরস্কারও পেলেন। তারপরে জসিমউদ্দিনের নকশিকতার মাঠ, এটাও ইটালিতে ভাষায় অনুবাদ করে এটারও 73 সালে জসিমউদ্দিন পুরস্কার পেলেন। নিজের শেষ ইচ্ছা অনুযায়ী বাগেরহাটের মোংলায় সেলাবুনিয়ায় সাধু পল গির্জার পাশে 2018 সালের 21 অক্টোবর রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয় মারিনো রিগনকে। আজ এই মহান মানুষের জন্মদিনে নাগরিক পরিবারের পক্ষ থেকে রইল শ্রদ্ধা ও শুভেচ্ছা।